নদীর কূল নাই, কিনার নাই রে। ও আমি কোন কুল হতে কোন কুল যাব, কাহারে সুধাই রে। আমি কাহারে সুধাই রে। শৈশবে নদীর প্রেমে পড়া রবি ঠাকুর জীবনের শেষ লগ্নেও নদীবোধ থেকে দূরে থাকেননি। তার কাছে নদীর স্মৃতি বেদনা বিধুর হয়ে ধরা দিয়েছে জীবন স্মৃতিতে। রবীন্দ্রনাথের ভাষায়, সেই পিছনে আমার বাঁধা রহিল, কিন্তু গঙ্গার সম্মুখ হইতে আমার সমস্ত বন্ধন হরণ করিয়া লইলেন। আমাদের এবারের গল্প নদী ও এর অববাহিকার বিস্তীর্ণ জনপদ নিয়ে। পানিচক্রের প্রভাবে পর্বতের গায়ে বরফ জমে। সেই বরফ গলা পানি পর্বতের গা থেকে নেমে আসে। এভাবে সৃষ্টি হয় নদীর। নদীর দেশ আমাদের সুজলা সুফলা ছোট্ট এই বাংলাদেশ। বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি নদীমাতৃক দেশ। এই দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে আছে কোনো না কোনো নদীর অস্তিত্ব। নদীর নামগুলো বেশ নান্দনিক, যেন এক একটা নদীর নাম এক একটা শিল্প, সফল কবিতা। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, সন্ধ্যা, সুগন্ধা, শীতলক্ষা, তিস্তা, তুরাগ, তিতাস, মাতামহুরী, কপোতাক্ষ, কর্ণফুলী, ইছামতি, মধুমতি ইত্যাদি। নন্দন তত্ত্বের বিচারে এদেশের সৌন্দর্যের ধারক বাহকের প্রধান অনুষঙ্গ নদী ও নারী। বিশ্বব্যাপী নদীর হাত ধরেই সভ্যতা বিকশিত হয়েছে। সেটি বাংলাদেশের জন্য আরও বেশি সত্য এই কারণে যে বাংলাদেশের যে ভূমির গঠন, এই ভূমিও গড়ে উঠেছে পলি দ্বারা। একদম চর্যাপদ থেকে যদি শুরু করি তাহলে আমরা দেখব চর্যাপদের মধ্যে নদীর কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন যদি আমরা দেখি, শ্রীকৃষ্ণ কীর্তনে নদীর কথা বলা হয়েছে। আমাদের সমস্ত পুঁথি সাহিত্যে নদীর কথা বলা হয়েছে। আমাদের আধুনিক যে সাহিত্য, সেখানেও নদীর কথা বলা হয়েছে। বাংলাদেশের জনজীবনের অন্যতম ধারক এই নদীগুলো শুধু জলের স্রোতকে সাগরের পদপানে বয়ে বেড়ায় না, বয়ে বেড়ায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবন ও জীবিকার চাকা। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রামের মতো উপকূলীয় অঞ্চলের জনজীবনের জীবিকার প্রধান উৎস এই নদী। এসব উপকূলীয় অঞ্চলের জেলেরা নদীতে কারেন্ট জাল, বিন্তি ও বড় জাল ফেলে নৌকা, ট্রলারের মাধ্যমে নদী থেকে নানাবিধ মাছ আহরণ করেন। এদেশের ফুল ও ফসলের প্রধান ধারক বাহকও নদী। নদীর পলিমাটির বুকে কৃষাণ করে সব সোনাঝরা ফসলের আবাদ। নদী বাংলাদেশের নিম্নবর্গীয় জেলে, কৃষক, শ্রমিক, এমনকি ধনী শ্রেণীর জীবন ও জীবিকার সঙ্গে জড়িয়ে আছে স্রষ্টার সীমাহীন অনুকম্পা হয়ে। রবীন্দ্রনাথের কবিতায় রয়েছে নদীর নিখাদ নিপুণ বর্ণনা। নদী পারে শিশুর জীবন, নারীর কর্মব্যস্ততা, জেলে জীবন, মাঝি জীবন, এমনকি নদী পারের নিত্যদিনের অবস্থাও রূপায়িত হয়েছে তাঁর কাব্যে। বলছি বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা। পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের, গণেশ, মালা, প্রাগৈতিহাসিকের ভিখু পাঁচির মতো দারিদ্র্যপীড়িত অসাধারণ চরিত্রগুলো নিয়ে জীবন ঘনিষ্ঠ গল্পে পাঠক হৃদয় কেড়েছেন তিনি। জীবনানন্দ বারবার ফিরে আসতে চেয়েছেন নদীর কাছে, এমনকি মৃত্যুর পরেও ভোরের কাক হয়ে শঙ্খচিল শালিকের বেশে এই কার্তিকের নবান্নের দেশে। টেমস, দানিউব, রাইন, সিন ও নীল নদ মানুষের জীবন জীবিকা, সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতার বিনির্মাণে যে অগ্রণী ভূমিকা ধারণ করেছে, বাংলাদেশের নদীগুলো সেসবের সুযোগ্য ধারক। জলবায়ু পরিবর্তন, নদীর প্রবাহ পথ ও তীব্র গতিবেগ, নদীর গতিপথ পরিবর্তন, নদীগর্ভে শিলার উপাদান, রাসায়নিক দ্রব্যের উপস্থিতি, বাহিত শিলার কঠিনতা, নদীগর্ভে ফাটলের উপস্থিতি, বৃক্ষ নিধন,
ইত্যাদিতে বিলীন হচ্ছে নদী। নদীকে যখন মানুষ মেরে ফেলতে আসে, নদী যখন কি পরিমাণ ক্ষুব্ধ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে সাপের লেজে পাড়া দিলে যেরকম সাপ উল্টো এসে কামড় দেয়, ঠিক সামনে যখন নদী চলে যায়, পিছনে যখন অর্থাৎ উৎসমুখের দেখে যখন বাদ দেওয়া হয়, নদী তখন সাপের চেয়েও ভয়ঙ্কর হয়ে কামড় দিতে আসে। পদ্মা, যমুনা, মেঘনা, তিস্তা সহ প্রায় 410টি নদী উপনদীতে বন্যা এবং সন্নিহিত নদীতে ভাঙনের ঘটনা ঘটে প্রতি বছর। প্রায় 1.5 মিলিয়ন মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় নদী ভাঙনের দ্বারা। ফলে বাংলাদেশ প্রতি বছর গড়ে প্রায় 200 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়। এছাড়া প্রতি বছর নদী ভাঙনে নিঃশেষ হয়ে যায় প্রায় 8,700 হেক্টর জমি। ভূমিহীন মানুষের স্থানান্তর ঘটে এবং এদের নির্দিষ্ট কোনো কাজের সুযোগ থাকে না। তারা ছড়িয়ে পড়ে শহরে নগরে, পরিণত হয় ভাসমান মানুষে। আমার জন্ম হয়েছে চরের মধ্যেই, মনে করেন আজ 38 বছর বয়স চলে। এর মধ্যে মনে করেন নদী ভাঙতে ভাঙতে আমাদের জানে কিছু নাই। লেখাপড়া তো করা ধরলাম, নদী ভাঙুনি। এর মধ্যে বাবা মা হঠাৎ করে মারা গেল, লেখাপড়া বন্ধ করলাম। যার গরু আছে সে গরু টরু পাইলে বর্ষার আগে একটা বেচে 2-4-10 মণ ধান কিনে না খায়, তারপরে খরচ বর্ষ মাছ টাছ মারে, এই দিয়ে চলে। আমাদের গরু নাই, আমাদের সারা বছর বিদেশ থাকতে হয়। বাজারঘাট সপ্তাহে হলো 2টা হাট, ওই হাটে থেকে বাজার এনে তা বাদে খাইতে হয়। এলাকায় ডাক্তার নাই, ওই একটা শ্যালো নয়, ওই যাত্রাপুর যাইতে হবে, যাত্রাপুর থেকে কুড়িগ্রাম যাইতে হবে। বর্ষায় যে কি হবে তার গ্যারান্টি নাই। আর ছেলে মেয়ে না, যদি বর্ষায় বাড়ি ঘর না থাকে, ছেলে মেয়ে না কোথায় থাকবো? আমার ঘরে ফিরে যে 2-1টা ছেলে টেলে যদি থাকে, ক্লাস 5-3 পর্যন্ত পড়ে, বাবা আমার আর সংসার না চলে। আর এখন আমার বেডি হয়ে গেছে সিএন, স্কুল নাই, এখন বিয়ে দেওয়া খাবার নাই। এই কারণে আমার স্কুলের অভাবে আমরা বেডিক বিয়ে দিই। এখন যে ফির বেডিক যে ফির বিয়ে দিই, অল্প বয়সে যে বাচ্চা আসে, এখন বেডিরও শরীর না যাই হয়, বাচ্চাও না যাই হয়ে যায়। এ বাড়ি ও বাড়িতে 1 মুঠ নুন, অথবা 2টা আনাজ, তোমার যদি থাকে আমাকে শাড়ি খাবেন, না হলে একটা দিবেন, বলে চাষি নিজে ভর্তা করে খান, বাচ্চাগুলি দেন, এইভাবে খাইবা আমরা। তিস্তা পারের মানুষ আমরা, তিস্তার চরত বাড়ি, দুঃখের কথা কি আর কহম, ঘরত সুকেন হাড়ি। বাহানা সুখ আর তুফানা সুখ, থাকি ভিটাত পহড়ি, তারে মাজত গুজরানের কাহাম, আহাবাদ সুবাদ কোহরি। আল্লাহ আল্লাহ কোহরি তখন, থাকি ধৈর্য ধরি। তিস্তা পারের মানুষ আমরা, তিস্তার চরত বাড়ি, দুঃখের কথা কি আর কহম, ঘরত সুকেন হাড়ি। বাংলাদেশে এখনো 41% মানুষ নিরাপদ পানি সুবিধার বাইরে। 1983 সালে ভারত এবং বাংলাদেশ একটি অস্থায়ী পানি বন্টন চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী তিস্তার পানির 39% ভারতের এবং 36% বাংলাদেশের জন্য নির্ধারিত হয়। তবে এই চুক্তি কখনো স্থায়ী চুক্তিতে রূপান্তরিত হয়নি। খুব দুঃখজনক হচ্ছে যে প্রতি বছর বন্যা এবং খরায় আমাদের যে পরিমাণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, সেটি কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে এটি আমাদের মোট যে বাজেট তার কয়েক গুণ। বাংলাদেশের সংবিধানে নদীকে জনসম্পদ হিসেবে স্বীকৃতি দেয়া হলেও সেই নদী রক্ষায় সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করেন পরিবেশবিদরা। নদীর মালিক ব্যক্তি হওয়ার কোনো আইন নেই। ডিসিরা বলেন যে এটা আমাদের রেকর্ড সংশোধনের মামলা করতে হবে। এই রেকর্ড সংশোধনের মামলা মানে অনন্তকাল, মানে দখলদারদের পক্ষে দাঁড়িয়ে যাওয়া। সরকার যদি বলে একটা পরিপত্র জারি করে দেবে যে যা কিছু অবৈধ, এর যদি রেকর্ড হয়েও থাকে, গেজেট হয়েও থাকে, যেহেতু অবৈধ, এই রেকর্ড সংশোধনের জন্য মামলার প্রয়োজন হবে না, এটি এসিল্যান্ড অফিস থেকেই এটা বাতিল করে দেবে। বাংলাদেশে 56টি নদীর দূষণের মাত্রা পরীক্ষা করতে গিয়ে সবকটি অতিমাত্রায় দূষিত হিসেবে চিহ্নিত রয়েছে, যার সবগুলোর কেমিক্যাল বর্জ্য, সেই সাথে
পৌরসভার সব বর্জ্য পড়ছে এই নদীতে। দ্রুত ব্যবস্থা না নিলে এই 56টি নদীর দূষণ সারা দেশে 754টি নদীতেও ছড়িয়ে পড়বে। আমাদের দেশের নদীগুলো ক্রমাগত হয়ে উঠেছে একটা করে ডাস্টবিন, কলকারখানার বর্জ্য, যেটি যথাযথভাবে আবার সেই বর্জ্যগুলোকে রিফাইন করবার দরকার ছিল। আমরা সেই বর্জ্যগুলোকে কোনো রকম জবাবদিহিতার আওতায় না নিয়ে এসে নদীর মধ্যে ফেলছি। এই মুহূর্তে বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডেরই কিছু প্রকৌশলী আছেন যাদেরকে দিয়ে নদী ব্যবস্থাপনার কাজ করা সম্ভব, তবে এটা চরমতম দুর্নীতির একটা আখড়ায় পরিণত হয়েছে। প্রভাবশালীদের লোভের বলি হয়ে অনিন্দ সুন্দর নদীগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কোথাও কচুরিপানা আটকে একেবারে বন্ধ হয়ে গিয়েছে। শীতকালে থাকে হাঁটু পানি, লুঙ্গি না ভিজিয়ে পার হওয়া যায় এই নদী। একসময়ে প্রমত্তা নদীর এই জীর্ণ রূপ আমাদের নিদারুণ আহত করে। বাজেট কম থাকবার কারণে দুপারে কিছুটা জায়গা বাদ রেখে চিকন করে খনন করছে। এর ফলে দুপারের মানুষ মনে করছে যে অংশটুকু সরকার ছেড়ে দিয়ে ছোটো মনে হয় তাদের ব্যক্তিগত সম্পদ। ফলে সরকারের যে খনন কার্যক্রম, সে খনন কার্যক্রমের মধ্য দিয়েও কিন্তু নদীকে দখল করতে সহযোগিতা করা হচ্ছে। সবগুলো নদীর মাপের চেয়ে অনেক ছোট সেতু করা হয়েছে। ফলে এই সেতু দিয়ে আর পানি যখন যায় না, তখন নদীটা ধীরে ধীরে মরতে শুরু করে। নদীর মরে যাওয়া দেখে আমরা ভেতরে ভেতরে মরে যাই। আফসোস শীর্ণকায় করে ফেলে। নেই খননের উদ্যোগ। এর ফলে বিরূপ প্রভাব পড়ছে নদী তীরবর্তী মানুষের ওপর। হাজার হাজার জেলেদের রোজগারের পথ বন্ধ হয়ে যাচ্ছে। এসব পরিবারের অধিকাংশই এখন হঠাৎ করে পেশা পরিবর্তন করে মানবেতর জীবনযাপন করছে। আমাদের স্কুলের বাচ্চারা নদী চেনে না, নদী জানে না। আমাদের প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে নদীর প্রতি দায়িত্বশীলতা তৈরি করবার জন্য একটা পাঠ্যক্রমে এর অংশগ্রহণ থাকা উচিত। আশার গল্প শুনতে চাই আমরা। আমরা বিশ্বাস করি নদী পুনঃখননের ক্ষেত্রে ঘটনা ঘটবে না পুকুর চুরির। বিলুপ্ত হওয়া জলজ উদ্ভিদ আবারও গজিয়ে উঠবে। নদী তীরের হিজল গাছে আবারও নীড় বাঁধবে হারিয়ে যাওয়া পাখি। এই দৃশ্য দেখব বলে এখনই মনের মধ্যে সুখগুলো এসে ভিড় করতে শুরু করেছে। আমরা জানি নদী আমাদের জীবন। নদী বাঁচলে বাঁচবে দেশ। নদীর অপর নামে বাংলাদেশ। রংপুর হামার রঙে ভরা রে, আরে ওহো বন্ধু আইসেন হামার বাড়ি, মালসিরা ধানের ভাত খোয়ামো থাকেন দিনাচারি, বৈদেশি বন্ধু রে।